আজ আমরা ভ্রমণ করব বর্তমানে সিলেটের সবচেয়ে ভাইরাল জায়গা এবং যেটি সিলেটের বর্তমান সম্পূর্ণ নতুন ভ্রমণ স্পট, যা মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত সেই খাসিয়া হাওড় খেলার মাঠ। সাথে থাকবে চির সৌন্দর্যের জাফলং ও এই বর্ষায় পূর্ণ যৌবন ফিরে পাওয়া মায়াবী ঝর্ণা। তবে চলুন শুরু করি আমাদের আজকের সিলেট ভ্রমণ। সাথে থাকবে ভাইরাল সেই খেলার মাঠ, জাফলং ও মায়াবী ঝর্ণা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে বর্তমানে সিলেটের যে ভাইরাল যে ট্যুর স্পটটি, সেটি হচ্ছে নলজুড়ি ক্রিকেট মাঠ। এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন, এটা সেই মেঘালয়ের পাহাড়। এবং এই মাঠটি নিয়ে কিন্তু কিছুদিন আগে আমাদের বিজিবি এবং বিএসএফ এবং স্থানীয় লোকজনের মধ্যে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছিল এই মাঠটা নিয়ে। তো সে কারণে মাঠটি ভাইরাল হয়েছে। সেই ভাইরাল মাঠে আমি এখন আছি। এই যে দেখুন, এই যে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই হচ্ছে ক্রিকেট খেলার পিচের উপরে দাঁড়িয়ে আছি আর কি। তো যা হোক, আজকে আমরা ভিডিও এখান থেকে শুরু করব আর আপনাদেরকে দেখাবো কিভাবে আসবেন ঢাকা থেকে সেটি। তো চলুন তাহলে শুরু করি ঢাকা থেকে। আর আরেকটি বিষয়, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এবারে আমাদের সিলেট যাত্রা শুরু হয়েছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। রাতে সিলেট যেতে চাইলে উপবন এক্সপ্রেস ট্রেন ধরতে হবে। সেক্ষেত্রে প্রায় 9 বা 10 দিন আগে ট্রেনের টিকিট কেটে রাখতে হবে। ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকেও বাসে যেতে পারবেন সিলেটে। তবে কম খরচে সিলেট যেতে চাইলে ট্রেনই ভালো, সাথে আরামদায়ক। ঢাকা থেকে সিলেট পর্যন্ত ট্রেনের ভাড়া পড়বে শ্রেণীভেদে 375 থেকে 1333 টাকা পর্যন্ত, আর বাসের ভাড়া পড়বে 670 থেকে 1500 টাকা পর্যন্ত। আল্লাহর নাম নিয়ে রাত 10টায় আমাদের ট্রেন যাত্রা শুরু করলো ঢাকা থেকে সিলেটের দিকে। তবে বৃষ্টি ভেজা রাতের ট্রেনের ভ্রমণটি বেশ উপভোগ করছিলাম। সেই সাথে দেখে ফেললাম বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল ট্রেন লাইনটি, যেখানে ট্রেন সুন্দরভাবে কার্ভ হয়ে চলে যাচ্ছে পাহাড়ি চা বাগানের ধার দিয়ে, সাথে সড়ক পথটিকে নিয়ে। এই সমস্ত অপরূপ দৃশ্য দেখতে দেখতে ভোর হয়ে এলো। আর ঠিক 7 ঘন্টা যাত্রা শেষে সকালে 5টার সময় আমরা পৌঁছালাম সিলেট রেলওয়ে স্টেশনে। সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে 60 টাকায় সকালের নাস্তা শেষ করে জাফলংয়ের বাস ধরে যাত্রা শুরু করলাম নলজুড়ি নামক বাজারের দিকে। সিলেট থেকে নলজুড়ি বাজারের দূরত্ব 56 কিলোমিটার, আর সময় লাগবে 1.5 ঘন্টার মতো। সেক্ষেত্রে বাসের ভাড়া পড়বে 110 টাকা জন প্রতি। আরেকটা বিষয় বলে রাখি, এই নলজুড়ি বাজার থেকে জাফলংয়ের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। তবে বাসে করে যাওয়ার সময় বৃষ্টির মধ্যে জাফলং রোডটি খুবই চমৎকার লাগছিল, বিশেষ করে মেঘালয়ের পাহাড়গুলি চমৎকার দেখাচ্ছিল। সিলেট থেকে বাস আমাদের এখানে নামিয়ে দিল। এটা হচ্ছে নলজুড়ি বাজার। আর এখান থেকে কি দেখা যায় একটু দেখুন। এই যে বড় একটা ঝর্ণা, এখানে ছোট্ট একটা ঝর্ণা, আর ওইখানে একটা ঝর্ণা ছিল দেখছিলাম, ওই যে মেঘের কারণে ঢেকে গেছে। ওইটা প্রচুর মেঘ আছে এখন, প্রচুর পরিমাণে মেঘ। এই যে অসাধারণ, যদিও বৃষ্টি হচ্ছে এখন প্রচুর পরিমাণে, তো যার কারণে মেঘ এবং ঝর্ণাগুলো একবারে তার পূর্ণ যৌবন ফিরে পেয়ে গেছে এখানে। অসাধারণ। এই যে এখন ঝর্ণাগুলি দেখা যায়। একটা হচ্ছে ময়লা পানির ঝর্ণা, একেবারে হাতের ডান সাইডেরটা, মাঝখানেরটা বড় ঝর্ণা, বেশ পরিষ্কার। আর এই দিকে একেবারে বাম সাইডে যে ছোট্ট করে যে ঝর্ণাটা দেখা যায়, ওটাও পরিষ্কার। আর মেঘ আছে। আমরা এখন যাচ্ছি, ওইটা হলো সিলেট থেকে এসে এইদিকে চলে গেল জাফলংয়ের দিকে। আর এই যে রোডটা, এটাই হচ্ছে সেই ভাইরাল খেলার মাঠ, সেদিকে যাওয়ার জন্য। আর ওই যে ঝর্ণা কিন্তু দেখা যাচ্ছে উপরে। এখন তো বৃষ্টি নামলো মুষলধারে,
আমরা কিন্তু ওই মেন রোড ওখান থেকে এলাম, এখান থেকে এসে এখানে আবার এই দুইটা রাস্তা ভাগ হওয়া। তো আমরা কিন্তু যাবো হাতের ডান দিক দিয়ে। এই যে এখান থেকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই যে ছোট ঝর্ণাটা দেখা যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভূস্বর্গ খ্যাত সেই নলজুড়ি খেলার মাঠ, সেটির পাশে। এখনও খেলার মাঠ পর্যন্ত যেতে পারিনি। তো যাওয়ার সময় যে দৃশ্যটা দেখছি, এটা দেখে এখানে না দাঁড়িয়ে পারলাম না, আর আপনাদেরকে না দেখিয়েও পারলাম না। এই যে দেখুন, এই যে কি অবস্থা একটু দেখুন। এই হচ্ছে বড় যে ঝর্ণা এটি, আর এই হচ্ছে এখানে একটা ছোট ঝর্ণা, আর ওইখানে আর একটা ছোট ঝর্ণা। পানির শব্দও কিন্তু পাওয়া যাচ্ছে এখান থেকে। নলজুড়ি ক্রিকেট ক্লাব, ওনারা একটা নির্দেশনা দিয়েছে এখানে, একটু দেখুন। আমি কিন্তু এখন সেই ভাইরাল নলজুড়ি ক্রিকেট মাঠ, সেখানে দাঁড়িয়ে আছি। এই যে, আর আমার পিছে দেখা যাচ্ছে এই মেঘালয়ের সে পাহাড়গুলি। আর এখান থেকে এই যে দেখেন ঝর্ণা নামতেছে, এই যে বিশাল বড় ঝর্ণাটা, যদি আমি একটু জুম করে দেখাই, হ্যাঁ এই যে একটা ঝর্ণা, আর আরেকটা ঝর্ণা হচ্ছে এই সাইডে, আর ওই দিকে একটা ঝর্ণা ছিল, সে ঝর্ণাটা দেখা যাচ্ছে না। তো এইটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ঝর্ণাটা, এই যে অস্থির কিন্তু। আর পানির শব্দ পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে। একটু শোনার চেষ্টা করুন। নলজুড়ি খেলার মাঠ দেখা শেষ করে একটি অটোতে করে ছুটলাম জাফলং 0 পয়েন্টের দিকে। অটো ভাড়া পড়ল জনপ্রতি 20 টাকা। যাওয়ার পথে দেখলাম তামাবিল বর্ডার গেট ও মেঘালয় পাহাড়গুলির সৌন্দর্য। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি জাফলং 0 পয়েন্ট, যেটা এটা হচ্ছে বিজিপি মার্কেট, এটা বলে জাফলং 0 পয়েন্ট। দেখুন এখানে অনেক রেস্টুরেন্ট বা অনেক দোকান আছে এখান থেকে। এগুলো আপনারা কিনতে পারবেন, ব্যবহার করতে পারবেন। যারা প্যান্ট বা ট্রাউজার বা স্যান্ডেল নিয়ে আসেননি, তারা এখান থেকে নিতে পারবেন। দুপুরে খাওয়া দাওয়াও করতে পারবেন এখান থেকে। আর আমি দাঁড়িয়ে আছি ঠিক আমার সামনে হচ্ছে ডাউকি শহর। এই যে এই হচ্ছে ডাউকি শহর, যেটা পড়ছে মেঘালয় রাজ্যের শিলং জেলার মধ্যে। এই যে দেখুন পাহাড়ের ভাঁজে ভাঁজে এই বাড়িগুলো, এই যে। আর জাফলংয়ে মূলত ঘুরতে যাই ওই যে ওইখানটাতে, আমরা যাবো ওই দিকটায়। ডাউকি শহরের উপরে যে পাহাড়টা, সব থেকে উঁচা যে পাহাড়, মেঘ ঘুরতেছে ওটার উপরে, এদিকেও তাই, প্রচুর মেঘ। সামনে বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করার দণ্ডনীয় অপরাধ। ডাউকি শহরটা আরও কাছে চলে আসছে আমাদের। আর এই হচ্ছে এলাকা 1273 বাংলা 7S। তাহলে এই সাইডে নিশ্চয়ই ইন্ডিয়া তো তাই 1273 ইন্ডিয়া। আমরা এখন দাঁড়িয়ে আছি জাফলংয়ের যে 0 পয়েন্ট, যেখানে যে সিঁড়িটা, বিখ্যাত সিঁড়ি, সেই সিঁড়িটার এখানে আমরা নেমে আসছি কিছুটা পথ। এই যে এখান থেকে আমরা কিছুটা পথ নেমে আসছি। এই যে এই পথটা ঘুরে যে এই যে নদীর ওখানে যে লাগবে। আমার নদীটার নাম কি? পিয়ান নদীটা এই যে মেঘালয় থেকে আসলো এদিক দিয়ে, ডাউকি সাইড দিয়ে, এই যে এখান থেকে। আর এই যে ডাউকি শহরটা হচ্ছে এই। চলুন আমরা নিচের দিকে যাই, দেখি ওদিকে একটু ঘোরাঘুরি করা যায় কিনা। এখনও এখানে অনেকগুলা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। এখনো বেশ নিচে আর কি। এই যে ওই যে লোকজন উঠে আসতেছে। 0 পয়েন্ট জাফলং, এই যে। আর এখান থেকে দেখা যায় এই যে নিচের পিয়ান নদী। এই যে সব পাথর, যদি একটু জুম করে দেখা, এই যে এখন দেখুন জুম করে বোঝা যাচ্ছে আর কি। এই যে একটা ট্রলার আসতেছে এই দিক দিয়ে। আর ওই যে ওইখানে পাথর আছে, পাথরগুলোর মধ্যে মানুষজন যে ঘুরে বেড়াচ্ছে। আমরা যাবো ওই দিকটায়। যাই হোক, অবশেষে আমরা এই পিয়ান নদীর মাঝে নৌকা ভ্রমণ করছি। আর এই নৌকাটি দফা করা হলো 1000 টাকা দিয়ে 6 জন। আর আমরা এখন এই যে
ধার দিয়ে দিয়ে যাচ্ছি সামনের দিকে, জুম করে দেখা। এই যে পেয়ার নদীর মাঝে আছি, আর উপরে যে অংশগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঘালয়। এই যে এখানে ভারতীয়রা, বিশেষ করে মেঘালয়ের লোকজন এই যে মাছ ধরতেছে এখানে। এই পাশের সীমান্তটা আমাদের। আর এই বড় বড় পাহাড় এখানে আছে, আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে একটা, আর এই সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ ওই যে দেখা যায়। এই পানি কিন্তু খুবই স্বচ্ছ থাকে। তো এখন যেহেতু ঢল নামতেছে পাহাড়ের থেকে, এই জন্য ঘোলা পানিগুলা। এখান থেকে একটা ঝর্ণা টাইপের আর কি পানি নামতেছে উপর থেকে, এই যে বিশাল শব্দ হচ্ছে দেখা যাচ্ছে। ঝর্ণা তো তাই আর কি, পাহাড়ের উপর থেকে পানি নামলেই এটাকে তো এক ধরনের ঝর্ণাই বলা যায়। এখন আমরা এইটা ধরে ধরে এই যে সামনের দিকে চলে যাব, মায়াবী ঝর্ণার দিকে। আচ্ছা, আমরা কিন্তু মায়াবী ঝর্ণার একেবারেই কাছে চলে আসছি। নৌকা এখানে আমাদের নামিয়ে দিল। এই যে যদি একটু জুম করে দেখায় তাহলে আমরা এই যে এই দিক দিয়ে ঘুরে এই যে এইখান থেকে এই যে এখানে এলাম, এসে এই দিকটায় আছে মায়াবী ঝর্ণা। এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে বালুর উপর দিয়ে। আর এই যে এখানে কিছু দোকান আছে, 2-3টা ঝালমুড়ি বিক্রি করতেছে। চলুন যাই, আমরা দেখি ঝর্ণার দিকে যাই হাঁটতে হাঁটতে। আমরা কিন্তু মায়াবী ঝর্ণার একবারে কাছে পৌঁছে গেছি। এই যে দেখুন, এই এই যে নামতেছে, এই যে আমরা আরো কাছে যাব, কাছের দিকে যাই। শব্দ হচ্ছে কিন্তু প্রচন্ড, পানি অনেক উপর থেকে নামছে, তো পানি স্রোত অনেক বেশি। পানি খুব পরিষ্কার মনে হচ্ছে আমার কাছে। এই যে মায়াবী ঝর্ণার আসল রূপ, উপরে ওঠা নিষেধ, ওই যে লেখা আছে, অর্থাৎ ওই পর্যন্ত যেতে পারবে। ওই যে ছবি ওঠাচ্ছে ওখানে ডিএসএলআর দিয়ে, ফটোগ্রাফার দিয়ে। অনেক শব্দ তো বিশাল, আর এটা আসতেছে মূলত এই দিক থেকে। এই যে ঝর্ণার পানিটা উপর থেকে নেমে এই দিক দিয়ে যাচ্ছে, অনেক স্বচ্ছ কিন্তু পানিটা। এদিক দিয়ে ওই যে পিয়ার নদীর দিকে চলে যাচ্ছে। পানি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, স্রোত অনেক বেশি, প্রচন্ড স্রোত। আর এবং যে স্বচ্ছ, ওই যে দেখুন একেবারে একটু জুম করে দেখায়, সব দেখা যাচ্ছে আর কি। এই যে একটু ঝর্ণার উচ্চতাটা দেখুন, বিশাল উচ্চতা, ওই দূর থেকে আসছে। আর টুরিস্টের সংখ্যা অনেক কম। সকালে তো অনেক বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টি নেই, তবে গরম অনেক বেশি। টুরিস্টের পরিমাণটা যদি এখন দেখেন, এই যে বেশি না, এখানে অল্প কয়েকজন টুরিস্টের থেকে ফটোগ্রাফারদের সংখ্যা বেশি এখানে। এই মায়াবী ঝর্ণা দেখা শেষ করে এবার আমাদের গন্তব্য খাসিয়া পল্লী বা খাসিয়া পুঞ্জি। আচ্ছা, আমরা এখন অবস্থান করছি খাসিয়া পল্লীর মধ্যে, সেটা একটু উপভোগ করুন। খাসিয়ারা যেসব গ্রামে বসবাস করে সেগুলোকে খাসিয়া পুঞ্জি বলে। এক একটি পুঞ্জিতে গড়ে 50টির মতো খাসিয়া পরিবার বসবাস করে থাকে। একসময় খাসিয়া উপজাতিরা যাযাবার হলেও প্রায় 5 শতাধিক বছর আগে তারা আসাম থেকে বাংলাদেশে আসে। খাসিয়ারা পুঞ্জি ভিত্তিক বাসস্থান গড়ে তোলে। প্রত্যেক খাসিয়া পুঞ্জি এক একজন নির্বাহী প্রধান কর্তৃক পরিচালিত হয়। খাসিয়া পুঞ্জি প্রধানকে মন্ত্রী বলা হয়। পুঞ্জিগুলোতে রয়েছে 3 থেকে 4 ফিট উঁচুতে বিশেষভাবে তৈরি খাসিয়াদের ঘর। খাসিয়াদের বাড়িঘর মাচাঙের মতো দোতলা ধাঁচের বাড়ি। প্রতিটি বাড়িতে আছে পান বরজ, কেননা খাসিয়াদের ঐতিহ্য হচ্ছে পান ও সুপারি চাষ। পুঞ্জির বুক চিরে যাওয়া রাস্তা দিয়ে গেলে পান সুপারির সারি সারি বাগান দেখা যায়। পরিবারের পুরুষ সদস্যরা দিনভর গাছ থেকে পান আহরণ করেন।
যা মহিলারা কুচি করে থাকেন। আর এটা হচ্ছে পান সুপারি বাগান ওনারা বলতেছে। ওই যে কাজ করতেছে উনি একজন, এই যে এর ভিতরে ঢুকতে দিবে না, অনেক বড় বড় গাছগুলা, অনেক লম্বা আর কি, এই যে দেখা যায়। আর এই হচ্ছে পরিস্থিতি এখানকার। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি জাফলং 0 পয়েন্টের পিয়ান নদীর ঠিক মাঝখানে। চারিদিক দিয়ে নদী আর মাঝখানে একটা চর মতো, এখানে হচ্ছে পাথর জমা হয়ে আছে, সব সাদা কালো, তারপর ধূসর, একটু লালচে টাইপের। আর এখান থেকে ডাউকির যে বৃষ্টি সেটাও অনেক সুন্দর দেখাচ্ছে। জাফলং দেখা শেষ করে আমরা ছুটলাম সিলেট শহরের দিকে। সেক্ষেত্রে আমরা যাত্রা করি জাফলং সিলেট গেটলক বাসে 150 টাকা দিয়ে। যেহেতু আমরা দুপুরের খাওয়ার সময় পাইনি, তাই দুপুর ও রাতের খাবার একসাথে শেষ করলাম সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে। খাবারের স্বাদ নিয়ে কোনো অভিযোগ নেই, তবে আমার ভালো লাগে এই পানসি রেস্টুরেন্টের এই বিখ্যাত চা। সব মিলিয়ে এখানে বিল এসেছিল 280 টাকা। খাওয়া শেষ করে আমরা চলে এলাম সিলেট রেলওয়ে স্টেশনে। রাতে ঢাকায় ফেরার ট্রেন সেই উপবন এক্সপ্রেস। রাত 11:30টার সময় সিলেট থেকে ঢাকার দিকে আমরা যাত্রা করলাম। তবে এখানে একটি দুঃখজনক বিষয় ঘটল। এই দুইজন এই ভাইয়ের কাছ থেকে মোবাইল নিয়ে নিল। আপনারা আবারও দেখুন, যদি চিনতে পারেন তবে অবশ্যই পুলিশের কাছে ধরিয়ে দিবেন। এদের বাড়ি খুব সম্ভবত রেলওয়ে স্টেশনের কাছে। ক্লান্তিময় একটা দিন শেষ করে ট্রেনে দিলাম একটা শান্তির ঘুম। ঘুম যখন ভাঙল তখন আমরা ঢাকাতে পৌঁছে গেছি। যাই হোক, অবশেষে প্রায় 6.5 ঘন্টার একটি যাত্রা শেষ করে আমরা পৌঁছে গেলাম সিলেট থেকে ঢাকাতে। তো গতকাল সারাদিন সিলেট বেশ ঘোরাঘুরিটি ভালোই হয়েছে। বিশেষ করে বর্তমানে সিলেটের নতুন যে ভাইরাল স্পট, সেই খেলার মাঠ বা ক্রিকেট খেলার মাঠ, সেটি আপনাদেরকে আমি দেখাতে পেরেছি। এই বৃষ্টির মধ্যে থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। সেই সাথে বৃষ্টি ভেজা জাফলংয়ের মায়াবী ঝর্ণার যে ভয়ঙ্কর রূপ, সেটাও আপনাদেরকে দেখাতে পেরেছি। আশা করি সব মিলিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।